হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব 9-এর যে স্থিতিগতি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটার যে আর লাস্ট পার্টগুলো, যে নিউটনের গতিসূত্র এবং নিউটনের গতিসূত্র থেকে জাড্ডর এবং বল এবং তৃতীয় গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নেব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই নোটিফিকেশান বেলটা কিন্তু একবার চেপে দেবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজ আলোচনা করব প্রথমে আমরা নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের হচ্ছে প্রথম গতিসূত্র। এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু অনেকটা টপিক আছে, যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে টপিকগুলো পাবো আমরা সেগুলো কিন্তু আমরা করে নেব। তাহলে দেখো, নিউটনের প্রথম গতিসূত্র তো নিউটন কি বলেছে। নিউটন প্রথমে যে ওর বিভিন্ন ধরনের সূত্রগুলো আছে সেটা একটা প্রিন্সিপিয়া নামক বইতে কিন্তু তিনি লিখে গেছিলেন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রিন্সিপিয়া নামক যে একটা বই লিখে গেছিলেন, সেখানে তার সূত্রগুলো ডিটেলসভাবে আলোচনা করা আছে। তা আমরা শুধু সূত্রগুলো আমরা কিন্তু আলোচনা করি। দেখো, নিউটন বলছে যে বাইরে থেকে যদি কোনো বল আমরা প্রযুক্ত না করি তাহলে স্থির বস্তু সারা জীবন ধরে স্থিরই থাকবে এবং যে গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকারই চেষ্টা করবে। বুঝতে পারলে? যদি কোনো বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে কিন্তু জিনিসটা হবে, আর যদি বল প্রযুক্ত হয় তাহলে কিন্তু হবে না। তাহলে স্থির বস্তু মানে স্থির। দেখো, এই যে আমার বোর্ডটা, এই যে বোর্ডটা আছে সেটা কিন্তু অনেক কাল ধরে আমার এখানে স্থির হয়ে আছে। ঠিক আছে, স্থির হয়ে আছে, কারণ এখান থেকে আমি বল প্রয়োগ করছি না, সেই জন্য স্থির হয়ে আছে। কিন্তু দেখো সূর্য, দেখো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, তাহলে কি সারা জীবন কিন্তু একটা গতিশীলই হয়ে চলে যাচ্ছে। যদি না কখনো ধ্বংস হয় পৃথিবী বা বল প্রয়োগ যদি না হয় বাইরে থেকে, তাহলে সে কিন্তু অবস্থার কিন্তু পরিবর্তন হবে না। স্থির বস্তু সারা জীবন স্থির চলবে এবং গতিশীল বস্তু কিন্তু গতিশীল অবস্থাতে কিন্তু চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে পরীক্ষাতে আসলে তোমরা কিন্তু লিখবে সেটাই, যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সারা জীবন সমবেগে সরলরেখা বরাবর কিন্তু সমবেগেই চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে বুঝতে পারা গেল, খুব সোজা, কোনো মানে জটিল ব্যাপার নেই প্রথম গতিসূত্রটাতে। এবার গতিসূত্রতে কি হচ্ছে দেখো, জাড্ডর আমরা সংজ্ঞা পাই। কি পাই আমরা? জাড্ড পাই। এই জাড্ডটা কি? জাড্ডটা বলছে এমন একটা বস্তুর ধর্ম যার জন্য যদি কোনো বস্তু স্থিতিশীল যদি থাকে, স্থিতি অবস্থায় বজায় রাখার চেষ্টা করবে, আর গতিশীল বস্তু যদি গতিশীল অবস্থায় বজায় রাখার চেষ্টা করে তাহলে তাকে বলবো গতিজাড্য। ঠিক আছে, যেমন আমরা যদি খুব জোরে দৌড়াই তাহলে কী হবে, কিছুক্ষণ দৌড়ানোর পর আমাদের কিন্তু শরীরটা হুট করে থেমে যেতে চায় না, মনে হচ্ছে আরও কিছু দূর আরও চলে যাচ্ছি। তার মানে একটা গতিজাড্য, মানে আগে থেকে কিন্তু গতি হয়ে আছে, এই গতির ধর্মটাই কিন্তু বজায় রাখতে চাই, মানে সহজে হুট করে থেমে যেতে পারবে না, কিছুটা আরও ডিসব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটাকে বলছে আমাদের গতিজাড্য। আর স্থিতিজাড্য কী আছে, অনেকক্ষণ ধরে স্থিতি যদি রেখে দিই তাহলে স্থির অবস্থায় বজায় রাখার চেষ্টা করবে, সেটাই হচ্ছে আমাদের স্থিতিজাড্য। মনে রাখবে। তার জন্য কি হয়, প্রথমে একটা কোশ্চেন থাকে যে চলন্ত গাড়ি স্থির অবস্থা থেকে, যে গাড়ি যদি চলন্ত গাড়ি স্থির অবস্থা থেকে যদি বা লিখি যে স্থির অবস্থা থেকে গাড়ি চলতে শুরু করলে আমরা পেছন দিকে হেলে পড়ি। এটা কেন করি? স্থির অবস্থা থেকে যদি গাড়ি চলতে শুরু করে তাহলে আমরা পিছন দিকে হেলে পড়ি। এই জিনিসটা কিন্তু জাড্যের জন্য হয়। কি জাড্যের জন্য হয় সেটা একটা উদাহরণ হচ্ছে আমাদের স্থিতি জাড্যের জন্য। এটার একটা এক্সাম্পল হচ্ছে
স্থিতি জাড্যর একটা এক্সাম্পল হচ্ছে যে স্থির অবস্থা থেকে গাড়ি যদি চলতে শুরু করে তাহলে আমরা পিছনের দিকে হেলে কেন পড়ি। ধরো মনে মনে কল্পনা করো যে একটা গাড়ি চলছিল, হুট করে আগে ধরো থেমে আছে, তাহলে থেমে থাকলে কি হচ্ছে, গাড়ির সঙ্গে যারা ছিলাম আমরা, ধরো গাড়ি একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে গাড়িটা ছাড়বে, তাহলে আমরা সবাই গিয়ে বসলাম, গাড়ির ভিতরে গিয়ে বসলাম। তো ইমাজিন করো, মানে কল্পনা করো যে আমরা গাড়ির মধ্যে উঠছি, ঠিক আছে, গাড়ির মধ্যে উঠে গাড়ি স্টার্ট কিন্তু বন্ধ আছে, গাড়িতে স্টেশনে আমরা সবাই কিন্তু বসলাম সবাই গাড়ির ভিতরে গিয়ে, তাহলে আমাদের কী আছে, সবসময় গাড়ির সঙ্গে কিন্তু স্থির হয়েছে, আমাদের মনটা, আমাদের যা আছে সব কিছু, দেহটা পুরোটাই স্থির অবস্থায় আছে। হুট করে এবার গাড়ি ড্রাইভার যখন গাড়িটা স্টার্ট করবে তখন আমরা কী করি, হুট করে যদি আমরা গাড়িটা পিছন দিকে আমরা হেলে পড়ে যাই, এভাবে হেলে পড়ে যাই। কেন পড়ি, দেখো যখন আমাদের স্থির ছিল তখন গোটা বডিটাই আমাদের কী ছিল, স্থির ছিল। এবং যখন আমাদের বসে থাকি তখন কী হচ্ছে, পায়ের নিচের টাকা, মানে এখান থেকে পাটা পুরোটা আমাদের গাড়ির সংলগ্ন বলে কি হয় সেটা গতিশীল হতে চায়। কারণ যখন স্টার্ট দিল তাহলে কী হবে, বাসটা যখন যাবে তখন কী হবে, আমাদের পাটাও কিন্তু বাসের সঙ্গে সঙ্গে চলে যাবে। কিন্তু উপরটা যেহেতু আমাদের ছিল, মানে ভূমি থেকে মাটি থেকে অনেক উঁচুতে আছে আমাদের, তাহলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা গতিশীল হবে না। আগে পাটা গতিশীল হবে, তার কিছুক্ষণ পরে দেহটা গতিশীল হবে। তাহলে পাটা যখন চলে যাচ্ছে এগিয়ে, তখন কি হচ্ছে, আমরা পাটা চলে গেল, এইভাবে চলে যাচ্ছে, তখন আমরা পিছন দিকে হেলে পড়ছি, কারণ বডিটা আমাদের স্থির অবস্থাতেই থাকার চেষ্টা করে। পাটা ভূমি সংলগ্ন বলে, বাসের সংলগ্ন বলে পাটা কী হচ্ছে, গতিজাড্য, যখন গতি হচ্ছে গতিশীলের দরুন পাটা এগিয়ে যেতে চায় এবং পুরো দেহটা আমাদের স্থিতি অবস্থায় থাকতে চাই, স্থিতি জাড্যের দরুন কিন্তু স্থিত অবস্থায় থাকতে, সেই জন্য আমরা কী হলো, পিছন দিকে হেলে পড়ি। এটা হচ্ছে কিন্তু স্থিতি জাড্যের একটা উদাহরণ। তোমরা এটাকে ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে, শুধু বোঝানোর জন্য আমি করলাম। আর গতিজাড্য যদি বলো, গতিজাড্য উদাহরণ যদি বলো, গতিজাড্য এর উল্টোটা করে দিবে, গাড়ি চলতে থেকে চলন্ত গাড়ি থামলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। গতিজাড্য উদাহরণ কী বল, চলন্ত গাড়ি যদি হঠাৎ থেমে যায় গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন ঝুঁকে পড়ি সেটা কিন্তু তোমরা একবার কল্পনা করবে, যে ধরো তুমি গাড়িতে চেপে আছো, গাড়ি চলছে, কিন্তু এই মুহূর্তে বলছি গাড়ি চলছে, চলতে চলতে তার তোমার কী হচ্ছে, গাড়িটা গতিশীল অবস্থায় চলছে, তাহলে আমাদের পুরোটাই কি, দেহটা গতি হয়ে থাকছে, মানে গতিজাড্যের দরুন কিন্তু গতিশীল হয়ে আছে। এবার যদি হুট করে ব্রেক কষে, তাহলে ব্রেক যদি লাগাই তাহলে হুট করে থেমে গেল, গাড়ি থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়বো। কেন, দেখো কল্পনা করো, যখন আমাদের দেহটা পুরোটাই ছিল গতিশীল ছিল, যখন থামলো তখন কি হচ্ছে, আমাদের পাটা কিন্তু আগে কি হচ্ছে, পাটা আমাদের বাসের সঙ্গে সংলগ্ন আছে, তাহলে পাটা কি হচ্ছে, গতিজাড্যর জন্য কি হচ্ছে, এখানে পাটা আমার বাসের যেহেতু সংলগ্ন আছে, যদি থেমে যায় তাহলে আগে কে থামছে, পাটা থেমে যাচ্ছে, ঠিক আছে, আমাদের পাটা কিন্তু আগে থেমে যাচ্ছে, যেহেতু বাসের সংলগ্ন, তাহলে যেহেতু বাসটা দাঁড়িয়ে গেল তো পাটাও আগে দাঁড়িয়ে গেল, কিন্তু উপরে যে আমাদের বডির উপরটা সেটা কি হচ্ছে, গতিশীলের অবস্থা প্রথমে বজায় রাখতেই চাইবো, ঠিক আছে, গতিজাড্যের জন্য কিন্তু গতিশীল অবস্থা, তাহলে কী হবে, পাটা থেমে গেল, তাহলে আমরা কী হলো, গতির জন্য সামনের দিকে ঝুঁকে পড়ছি। তার মানে কারণ পাটা আমার থেমে গেল, পুরোটা পাটা থেমে গেছে, কিন্তু বডিটা কিন্তু সামনের দিকে আমরা যেভাবে কিন্তু ঝুঁকে পড়ছি, তার জন্য কিন্তু গতিজাড্যের দরুন কিন্তু এটা হচ্ছে, সেই জন্য এটা গতিজাড্যের উদাহরণ। তাহলে জাড্যর সংজ্ঞা পাচ্ছি আমরা, প্রথম গতিসূত্রকে জাড্যর সংজ্ঞা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এবার নিউটনের প্রত্যেকটা গতিসূত্রতে কিন্তু বলের ধারণাও আমরা পাচ্ছি। তাহলে দেখো নিউটনের আমরা দ্বিতীয় গতিসূত্র এবার আলোচনা করব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে, যে বস্তুর যে ভরবেগ আছে, বস্তুর যদি ভরবেগ থাকে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। এটা বলছে, কি বলছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার
বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে। এটা কিন্তু আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা আমাদের লিখে নিতে হবে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও কিন্তু সেই দিকেই ঘটবে। বল যদি এদিকে ক্রিয়া করে সামনে, তাহলে ভরবেগের যে পরিবর্তন সেটা সামনেই ক্রিয়া করবে। এটাই বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে এটা একটা দেখাই আমি যে ভরবেগটা কী কাকে বলে। ভর আর বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হবে সেটাই আমরা ভরবেগের যে গতি সৃষ্টি হবে সেটাকে আমরা ভরবেগ বলি। তাহলে ভরটাকে যদি আমি এম দ্বারা প্রকাশ করি আর বেগটাকে যদি ভি বেগ করি, তাহলে এটাই হচ্ছে আমাদের ভরবেগ, এম গুণিত ভি। এটাই হচ্ছে আমাদের ভর আর বেগ। তাহলে এটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে দেখো, ভর ধরো একটা কোনো বস্তু একটা এম ভর ছিল, একটা বস্তু ছিল এর ছিল এম, এর ভর ছিল এম এবং প্রথমে গতিবেগ ছিল ইউ। কিছুক্ষণ পরে এখানে আসলো এর বেগটা হয়ে যাচ্ছে ভি। তাহলে এখানে দেখো বেগটা কত পরিবর্তন হচ্ছে। তাহলে এটা যদি ইউ বেগ ছিল তাহলে এটা কি হয়ে যাবে এম ইউ ভরবেগ, এবং লাস্টে যদি হয় তাহলে সেটা হবে এম ভি। ভর আর বেগ যদি দুটো হয়, তাহলে প্রথমে যদি ভরবেগ করি তাহলে এম ইউ মানে প্রাথমিক বেগ ছিল এবং পরের বেগ হচ্ছে এম ভি মানে ভর আর বেগ হচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ আমরা লিখতে পারি। তাহলে সমান এম যদি কমন নিই তাহলে কি পড়ে থাকলো ভি মাইনাস ইউ। তাহলে এর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে তো ভরবেগের পরিবর্তনের হারকে কি লেখা যায়, ভরবেগের পরিবর্তনের হার সময় দিয়ে ভাগ করে নিব। তাহলে এম ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে এটা প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। প্রযুক্ত বল মানে এর উপর যদি বল প্রয়োগ করি তাহলে পি। তাহলে অতএব লিখতে পারি পি সমান এম ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটা প্রযুক্ত বলে সমানুপাতিক। সমানুপাতিক যদি করি তাহলে একটু ভেবে দিয়ে দিই, সমানুপাতিক এটা হলো। তাহলে একটা পি সমান কে ধরে নিলাম, এটা সমানুপাতিক ধ্রুবক ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। পি সমান কে ইন্টু এম ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো আমি যদি একক বল ধরি বলের মান একক, এম এর মান যদি এক একক, বেগের পরিবর্তনে যদি এক একক হয়, টিও যদি এক একক হয়, সময়টা যদি এক একক হয়, তাহলে কে এর মানটাও এক হবে। এটা সোজা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কে এর মানটা এক হবে। তোমরা লিখতে পারবে যে পি সমান এক একক, এম সমান 1, টি সমান 1, বেগের পরিবর্তন হারও যদি এক একক হয় তাহলে কে এর মানটাও হবে 1। তাহলে কে এর মানটা যদি 1 হয় তাহলে কে এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কী পাবো এটাকে, তাহলে লিখতে পারি এটা সমান, তাহলে বা পি সমান কে এর মান যদি 1 হয়ে যায় তাহলে শুধু এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাই বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ভরবেগের পরিবর্তন হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাত হয়ে গেল, মানে সমান হয়ে গেল। তাহলে বলের মানটা কার সমান, ভরবেগের পরিবর্তনের হারের সমান হয়ে যাচ্ছে। এখানে দেখো ভি মাইনাস ইউ বাই টি এটা কি হয়, ত্বরণ হয়, এটা আমাদের জানা আছে। মানে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ।
বেগের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। তাহলে ভি মাইনাস ইউটাকে কী বললাম, এ বসিয়ে দিলাম। তাহলে বা পি সমান হচ্ছে এম এ। এটা হচ্ছে একটা বলের সূত্র। তাহলে বলের ধারণা পাচ্ছি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা একটা বলেরও আমরা ধারণা পাই, বলের সূত্র পাওয়া যায়। তাহলে বলের সূত্রটা যদি পরীক্ষাতে লিখতে বলে তাহলে কিন্তু এইভাবে তোমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সূত্র আমরা লিখতে পারবো। এবার দেখো, বলকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রতিমিত বল, প্রতিমিত বল, আর 2 নম্বর হচ্ছে অপ্রতিমিত বল। 2 ধরনের বলটা কী ধরনের জিনিস সেটা আমরা একটু আলোচনা করি। বলটাকে দুভাগে, যে কোনো বল দুই ভাগে হবে, প্রতিমিত বল এবং অপ্রতিমিত বল। প্রতিমিত বলটা কি, ধরো একটা ব্লক আছে, এরকম একটা শক্ত একটা ধরো কাঠের বা লোহার একটা ব্লক আছে। তাহলে একে আমি কিন্তু এই মুখে ঠেলবো, ঠিক আছে, এই মুখে আমরা কিন্তু ঠেলার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমাদের অমসৃণ তল আছে, ঠিক আছে, এটা অমসৃণ তল আছে। তাহলে কি করব, আমি যখন ঠেলবো দেখবে ঠেলতে পারবো না, কারণ এই যে ঘর্ষণ বল, তার মানে অমসৃণ তল, আর এই ব্লকটার মাঝে তলের মধ্যে আর ব্লকটার মধ্যে কি আছে, এই অমসৃণ আছে। অমসৃণের জন্য একটা ঘর্ষণ বল এদিকে সৃষ্টি হবে, এটাকে বলবো আমরা ঘর্ষণ বল। আর এটা আমাদের বল যেটা আমরা প্রয়োগ করছি। তাহলে এই বলটা আমরা যদি এইদিকে প্রয়োগ করি তাহলে ঘর্ষণ বলটা কি হচ্ছে, এই দিকটা বিপরীতে ক্রিয়া করবে, কারণ যেহেতু আমরা এইদিকে ঠেলার চেষ্টা করব কিন্তু যাবে না, কারণ ঘর্ষণ বলটা আমার বিপরীত দিকে, সমান মানেরই কিন্তু বিপরীত দিকে প্রয়োগ হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমি যতক্ষণ না অবধি এটা চলমান করতে পারবো, তার আগে যদি যে মুহূর্তে আমরা শুরু হয়ে যাবে এটা যেতে, তার আগের মুহূর্ত পর্যন্ত সেটাই আমাদের হচ্ছে প্রতিমিত বল, মানে প্রতিমিত হয়ে যাচ্ছে। এই যে ঘর্ষণ বল আর এই বলটা দুটো একে অন্যের সঙ্গে পুরো সমান হয়ে যাচ্ছে, কিন্তু বিপরীত দিকে। তাহলে হয়ে গেলে কি, এদের লব্ধি বলটা কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, এদের লব্ধি বল পাওয়া যাচ্ছে না, সেটাই হচ্ছে আমাদের প্রতিমিত বল। আর এখানে যদি বল লব্ধি পাওয়া যায় তাহলে সেটা হবে অপ্রতিমিত। যেমন একই সেম সিস্টেম, কাঠের ব্লক আমরা বা লোহার ব্লক অমসৃণ তলে ঠেলবো, ঠেলার সময় কি হচ্ছে, এটা হচ্ছে বল প্রয়োগ করছি, আর এটা হচ্ছে ঘর্ষণ বল এদিকে প্রয়োগ করছে আমার ঘর্ষণ বল, ঠেলবো। কিন্তু এখানে অপ্রতিমিত বল বলছি কখন, যখন আমি ঠেলে নিয়ে চলে যাব। তা আমি যখন একটা বল ঠেলতে পারছি, আমি এর বিপরীতে ঠেলতে পারছি, তার মানে কি ঘর্ষণ বলটা আমার কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ঘর্ষণ বলটা আমাদের হয়ে যাচ্ছে শূন্য, কারণ ঘর্ষণ বলটা কিন্তু কাজ করবে না। যখন আমি ঠেলে নিয়ে চলে যাচ্ছি, যখন ঠেলতে শুরু করে দিয়েছি, অটোমেটিক চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ঘর্ষণ বলটা আমার শূন্য হয়ে যায়। তখন একটা বলের জন্য আমরা কিন্তু এটা এগিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে একটা অপ্রতিমিত বল সৃষ্টি হচ্ছে, মানে প্রতিমিত করতে পারছে না। এই দুটো ঘর্ষণ বল আর ঘর্ষণ বলটা দুটো কিন্তু প্রতিমিত হচ্ছে না। তাহলে এটা হয়ে যাচ্ছে অপ্রতিমিত বল। তো এটা একটু বুঝবে, তাহলে কিন্তু হয়ে যাবে প্রতিমিত বল আর অপ্রতিমিত বল। এবার আমরা করব বলের, যে কোনো বলকে প্রকাশ করতে গেলে আমাদের কিন্তু কি হচ্ছে, মান আর অভিমুখ আমার দরকার। যে কোনো বলকে প্রকাশ করতে গেলে আমাদের মান দরকার এবং, কারণ আমরা জানি বল একটা হলো ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি। তাহলে যে কোনো বলকে আমার প্রকাশ করতে গেলে কিন্তু মান আর অভিমুখ লাগবে। সেই জন্য বলের আমাদের সামান্য, যেমন ধরো এখানে একটা 5 নিউটন বল প্রয়োগ করলাম, আর একটা এর উপরে কিছুক্ষণ পর 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে এটা 10 নিউটন বল হবে কি, কিন্তু এই বলটা কিন্তু 10 নিউটন হতে পারে আবার নাও হতে পারে। দেখো 5 নিউটন যদি এদিকে প্রয়োগ করি আর 5 নিউটন যদি এদিকে প্রয়োগ করে দিই, তাহলে দুটো পরে বিপরীত হয়ে গেলে কি হয়ে যাবে, বলটা হয়ে যাচ্ছে 0। আবার যদি এটা 5 বল করি, আবার 5 নিউটন বল প্রয়োগ করি, তাহলে তখন হয়ে যাবে 10 নিউটন বল, ওই একদিকে যখন করব। তাহলে এরকম কিন্তু মানে বলের অভিমুখটার জন্য কিন্তু বলের পরিবর্তন হবে। তাহলে মান একই থাকলে অভিমুখ আলাদা হলে কিন্তু মান কিন্তু অন্যরকম হতে পারে। আবার বলটাকে বিভিন্ন রকম উপাংশে বিভক্ত করা যায়, এই জন্য বলটা যেমন বীজগণিতের যে নিয়ম আছে 5 আর 5 10 যোগ করে দিলাম, সেইভাবে কিন্তু করা যায় না। এই জন্য আমাদের একটা সূত্র নিতে হয়, সেটা আমাদের বলা হয়
সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র বলের সংযোজন, এটা সংযোজন করব, বলটাকে দুটো সামন্তরিক সূত্র দ্বারা প্রকাশ করব। কি বলছে সামন্তরিক সূত্র? যে একই ক্রিয়া থেকে যদি দুটি বল, একই বিন্দু থেকে ক্রিয়ারত যদি দুটি বলকে কোনো সামন্তরিকের দুটো বাহু দ্বারা প্রকাশ করা হয় মানে ওদিকে, ধরো একটা সামন্তরিক এটা, ধরো একটা বল এই অভিমুখে ক্রিয়া করছে এই বিন্দু থেকে, আর একটা বল এই দিকে ক্রিয়া করছে বি, তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে মান আছে এবং দিক আছে, এই জন্য এটাকে কিন্তু উপরে এটা ভেক্টর রাশির চিহ্ন। তো এখানে দিয়ে দিলাম এ এবং বি অভিমুখে বল, একটা বল এই দিকটা ক্রিয়া করছে, একটা বলটা এদিকে করছে, তাই একই বিন্দু থেকে ক্রিয়ারত দুটি বল যদি কোনো সামুদ্রিকের দুটি বাহু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর এই যে এখান থেকে একটা কর্ণ হবে, সামুদ্রিকের কর্ণ হবে, এই কর্ণটাই কিন্তু লব্ধি বলের অভিমুখ আর নির্দেশ করবে, মান আর অভিমুখ নিতে, লব্ধি বলের মান আর অভিমুখটা কিন্তু, তাহলে অভিমুখটা কী হবে, মানটা কিন্তু হবে এইভাবে যাবে, ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু চলে যাবে। তাহলে আমি যদি এটা ডট ডট করে দিই তাহলে এইভাবে, আর এটা আমি যদি মিলিয়ে দিই তাহলে এইভাবে, একটু বড় করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের, ধরো এটা লব্ধির সঙ্গে এই বলটা আলফা কোণ করেছে আর লব্ধির সঙ্গে এই বলটা বিটা কোণ করেছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা আমরা কিন্তু প্রত্যেকটার উপাংশতে বিভাজন করা যায়, এটাকে অনুভূমিক উপাংশ বলা হয় এবং এটাকে লম্ব উপাংশ বলা হয়, দুটো উপাংশ পাবো, একটা বলের দুটো উপাংশ আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এটাকে বলা হয় বলের সামন্তরিক সূত্র। এটা যদি প্রয়োগ দেখতে চাও তাহলে দেখবে পাখি বাতাসে কিন্তু ভেসে বেড়ায়, কেমন করে ভেসে বেড়ায় দেখো, আমি একটু দেখে দিই, ধরো একটা পাখি আছে, এই যে পাখি আকাশে উঠছে, ঠিক আছে, এখানে পাখিটা আকাশে উঠছে, তো পাখিটা যখন আকাশে উঠবে তখন কি করবে, এ কিন্তু ডানার উপরে কিন্তু এ বল প্রয়োগ করবে, তো নিচের দিকে হয়তো আমি ধরলাম যে বল প্রয়োগ করলো নিচের দিকে, এটাও নিচের দিকে বল প্রয়োগ করলো, এইভাবে বল প্রয়োগ করতে পারে, নিচের দিকে ও বল প্রয়োগ করছে, তাহলে এই দিকে বল প্রয়োগ করছে, তাহলে বাতাসও কী হচ্ছে, বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য কিন্তু উপরের দিকে কিন্তু বল, এও কিন্তু উপরের দিকে বল প্রয়োগ করবে, এও কিন্তু উপরের দিকে চলে যাবে। তাহলে দেখো এখানে দুটো উপাংশ, এটাকে যদি আমি বল যে প্রয়োগ করছি এটাকে সামন্তরিক ধরি, এই যে এই দুটো বাহু যদি সামন্তরিক ধরি একটা, তাহলে এর যে কর্ণ হবে, সামন্তরিকটা আমি এভাবে ধরে নিলাম কিছুটা, তাহলে এটা সামন্তরিক, তাহলে সামন্তরিকে এই যে একটা লব্ধি পেলাম, এটার নাম যদি আমি ও দিই, এটা এ দিই, এটা বি দিই, এটা সি, তাহলে কি হচ্ছে, দুটো বলের লব্ধি, এই যে এই সূত্র অনুযায়ী লব্ধি, তাহলে লব্ধিটা কোন দিকে ক্রিয়া করছে, এই লম্ব বরাবর, তাহলে পাখিটা সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, কেন বল প্রয়োগ করছে, বলের লব্ধি বলটাই কিন্তু পাখিটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে ওসি যে লব্ধি হলো, ওসি লব্ধি বল, তাহলে এই লব্ধি বলটাই দুদিকে চাপ প্রয়োগ করছে কিন্তু আমি সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ভেক্টরের সংযোজন সূত্র বা সামন্তরিকের সংযোজন সূত্র। এবারে একটা বিভাজন সূত্র আছে, বিভাজন সূত্রটা আমরা দেখি কি, বিভাজন সূত্র সেম জিনিসই একই, এই সামন্তরিক সূত্রের বিপরীতটা হচ্ছে বিভাজন সূত্র, এর উল্টোটাই হচ্ছে কিন্তু বিভাজন সূত্র। তাহলে বিভাজন সূত্রটা কি দেখো, যদি একটা বলকে প্রকাশ করা হয় লব্ধি মানে, ধরো একটা বল এইভাবে ঠেলছি আমরা, এইভাবে আমরা ঠেলছি, এইভাবে একটা বলকে আমরা ঠেলছি, ঠিক আছে, তাই এই বলটার দুটি উপাংশ হতে পারে, একটা কর্ণ, এটাকে আমি ধরে নিলাম সামন্তরিকের কর্ণ, তাহলে এর সঙ্গে সঙ্গে একটা সামন্তরিক যদি আঁকি তাহলে এইভাবে এবং এটা এইভাবে, আর এটা হচ্ছে লব্ধি প্রকাশ করবে, একই ওর বিপরীতটা হচ্ছে আগে দুটো উপাংশের মাঝখানে যে সামুদ্রিক কর্ণটাকে লব্ধি প্রকাশ করেছি, এখন বলটা যদি মেন বলটা এইভাবে হয় তাহলে এর উপাংশ কিন্তু দুটো পাওয়া যাবে, একটা ও যদি এ অভিমুখে এবং একটা বি অভিমুখে, সেম সিস্টেম কিন্তু একই।
তাহলে একটা বলের কিন্তু দুটো উপাংশ থাকতে পারে। উপাংশ দুটো কি, একটা হচ্ছে অভিমুখে একটা লম্ব অভিমুখে আর একটা সমান্তরালভাবে অভিমুখে। তাহলে এটা হচ্ছে বিভাজন সূত্র। একটা বলকে দুটো অংশে ভাগ করো, একটা বলকে দুটো অংশে ভাগ করো, তাহলে হচ্ছে বিভাজন। আর সংযোজন মানে দুটো বলটাকে একটাতে পরিণত করে, মানে যোগ করে সংযোজন। তাহলে বুঝতে পারছে, সংযোজন আর বিভাজন। এর একটা উদাহরণ ধরো একটা রোলার, বড় দেখে গোল চাকা রোলার আছে, রোলার বড় করে মোটা। এই রোলারটাকে আমি ঠেলে ঠেলে এটাকে গড়িয়ে এদিকটা নিয়ে আসবো, আমি ঠেলে নিয়ে আসবো। আর এখানে হ্যান্ডেলটা আছে, রোলারটাকে আমি এখানে ঠেলে আমি কিন্তু নিয়ে যাব, এতে গড়ে যাব। তাহলে দেখো আমি এই যে ভূমি আছে, এটা ভূমি এইভাবে ঠেলে যাবে, তো এর সঙ্গে কিন্তু একটি অ্যাঙ্গেল করে আছে, এটা একটা এইভাবে যাবে, তাহলে অ্যাঙ্গেল করে আছে। তাহলে এটা কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কর্ণর মতো এই অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি এইভাবে এঁকে নিই, এটা আমি করতে পারি, অভিমুখের সঙ্গে এইভাবে কিন্তু ঠেলছি আমরা বলটাকে। তাহলে এর কী হলো, আমি দুটো উপাংশ পেতে পারি। একটা কি হচ্ছে, একটা এইভাবে এবং একটা এইভাবে। আর এটা এইভাবে যাচ্ছে, এটাকে কর্ণ করি, এইভাবে যাচ্ছে, আর একটা এইভাবে যাচ্ছে, একটা এইভাবে কিন্তু যাচ্ছে। তাহলে এখানে দেখো রোলারটা কিন্তু এইভাবে কিন্তু চলতে থাকবে, সোজাভাবে রোলারটা যাবে। এবং এটা কি হচ্ছে, উলম্ব বল, দুটো বল থাকবে, একটা বলকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে সোজাভাবে বল, আর একটা নিচের দিকে বল যাবে। তাহলে দেখো এই রোলারটা যখন ঠেলবো, তখন এটা ঠেলতে গিয়ে আমাদের কষ্ট কেন লাগে, রোলটা ঠেলতে, টানা অপেক্ষা ঠেলতে কেন কষ্ট বেশি লাগে। তো যখন আমি ঠেলবো তখন দেখব এই যে লম্ব আছে সেই বলটা কি হবে, নিচের দিকে ক্রিয়া করছে, এই বলটা নিচের দিকে ক্রিয়া করছে। আর এই বলটা তো সামনে যাচ্ছে, এটার সঙ্গে কোনো আমাদের অতটা কিন্তু ডিফারেন্স নেই, কিন্তু এই বলটা হচ্ছে আমাদের মারাত্মক, নিচের দিকে ক্রিয়া করছে। এই বলটা, এই যে আমি বলটা ঠেলছি, বলটা সম্পূর্ণ কিন্তু এদিকে ক্রিয়া করছে না, তবে বলটা আমাদের কিছুটা নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে এই বলটা যদি আমাদের নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এখানে দেখো রোলারের যে নিজের ওজন আছে সেই ওজনটারও কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে, বুঝতে পারলে। তাহলে ওজন, রোলার যে ওজন আছে, ওজন তো আগে থেকে ছিল রোলার, সেই ওজনটা এবং যেটা বল প্রয়োগ করছি তার সঙ্গেও একটা বলটাও নিচের দিকে করেছে। তাহলে কি হচ্ছে, এটা বেশি ভারী হয়ে যাচ্ছে। তাহলে ভারী হওয়ার জন্য কি হচ্ছে, রোলারটাকে আমাদের ঠেলা কিন্তু প্রচুর ভারী হয়, সেই জন্য আমাদের রোলারটাকে ঠেলা চাইতে আমাদের টানাটা খুবই সোজা। এবার টানাটা কীভাবে হচ্ছে দেখো, আমি রোলার আবার আঁকলাম, এই রোলারটা আছে, হ্যান্ডেল আছে, এটাকে আমি কি করব, টেনে নিয়ে আসবো, নিচের দিকে টেনে নিয়ে আসবো। ঠেলা আগে থেকে ঠেলছিলাম, ঠেলা থেকে আমি টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসলে কী হবে, এই যে দেখো এই বলটা কিন্তু এদিকে ক্রিয়া করবে, টেনে নিয়ে আসছি, এই মানে নিচের দিকে টেনে নিয়ে আসছি, এই দিকটা সামনে টেনে নিয়ে আসছি। তাহলে এটা বলটা হবে এইভাবে, এই বলটা এইভাবে হবে। তাহলে এর দুটো উপাংশ হবে, তাহলে উপাংশ দুটো দেখো, একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে কাজ করবে। আমি টেনে নিয়ে আসছি, ওই দিক থেকে টেনে নিয়ে আসছি, মানে এই দিক থেকে টেনে নিয়ে আসছি, এই অভিমুখে নিয়ে আসছি। এদিকে একটা বল টেনে নিয়ে আসছি, তাহলে এদিকে একটা বল কাজ করবে আমাদের, আর এই বলটা কাজ করবে আমাদের, বা দেখো এই যে বলটা আছে আমি টেনে নিয়ে আসছি, মানে এখান থেকে আমরা টেনে, এই যে একটা আছে এটাকে টানছি এভাবে, ধরো এটা হ্যান্ডেল আছে, এটাকে টেনে নিয়ে এসে, তাহলে এই মুখে ক্রিয়া করছে, আমি টানছি, মানে এদিক থেকে টানছি, এইভাবে টানছি, এইভাবে টানা হচ্ছে, তাহলে এইভাবে ক্রিয়া করছে। তাহলে আমি ছবিটাকে একটু ভালো করে আঁকি, তাহলে দেখো, তাহলে টানছি মানে এইভাবে টেনে নিলাম, তাহলে এই মুখে যাচ্ছে, আর একটা কাজ করবে এই অভিমুখে, আর একটা বল অভিমুখে কাজ করবে, এটা উপাংশ। তাহলে এটা আর এটা, তাহলে দেখেন এটা রোলারকে সামনের দিকে টেনে নিয়ে আসবো, আর এই বলটা উপর দিকে কাজ করবে, একটা লব্ধি বল যে আছে এটা, যে এর উপাংশটা উপর দিকে, একটা উপাংশ এটা আছে, এটা উপর দিকে কাজ করবে। আর রোলারের যে ওজন আছে সেটা কি কাজ করবে, নিচের দিকে কাজ করবে, বুঝতে পারছো তো। রোলারের যে ওজন আছে সেটা নিচের দিকে কাজ করবে, আর আমি টানার জন্য যে দুটো উপাংশ পাবো, এইটা দিয়ে টানছি আমি, তাহলে দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে সমান্তরাল, একটা লম্ব। তাহলে এই লম্বটা উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে কাজ করছে, মানে বলটার উপর দিকে কাজ করছে, আর এটা
নিজের যে ওজন আছে সেটা নিচে দিকে, তাহলে এই দুটো পরস্পর বিপরীতমুখী, এটা বলটা কী হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের ঠেলার জন্য টানার জন্য খুবই কিন্তু সোজা হচ্ছে, ভারীটা কম লাগছে। বুঝে গেল? তাহলে এটা কিন্তু একটু বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। এবার বলের একক সিজিএস পদ্ধতিতে হবে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হবে নিউটন। এটা মনে রাখবে। তাহলে এটাগুলো বলের, এই দুটোকে বলে বলের পরম একক, বলের পরম একক। সিজিএস পদ্ধতিতে ডাইন, তো যদি প্রশ্ন থাকে ডাইন কাকে বলে, তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করব, তাকে আমরা বলবো 1 ডাইন। বল সমান আমরা কি জানি, ভর গুণিত ত্বরণ, এটা সূত্র আমার জানা আছে। তাহলে এই ভরটা কত হলো, 1 গ্রাম ভর। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি, ত্বরণ সৃষ্টি করা যায়, এই যে ত্বরণ, আর এটা হচ্ছে ভর। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর উপর 1 সেমি স্কয়ার বা সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের দরকার তাকে আমরা বলবো ডাইন। সেম হচ্ছে নিউটন কাকে বলে, তাহলে ভরটা 1 কেজি হয়ে যাবে, আর মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে, যেহেতু ত্বরণের এসআই পদ্ধতি একক। তাহলে 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল দরকার তাকে আমরা 1 নিউটন বলি। আবার ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক কি, তাহলে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এটা সম্পর্ক আমাদের মনে রাখতে হবে। এই জিনিসগুলো একটু ভালোভাবে বাড়িতে কিন্তু পড়ে নিতে হবে। 1 নিউটন সমান 10⁵ ওকে, এটা হচ্ছে বলের পরম একক। এবার যদি বলে অভিকর্ষীয় একক, তাহলে অভিকর্ষীয় একক, বলের দুটো একক আছে, একটা পরম একক, একটা আছে অভিকর্ষীয় একক। তাহলে সিজিএস পদ্ধতিতে এটা হয়ে যাবে গ্রাম ভার, এটা হয়ে যাবে কিলোগ্রাম ভার, এটা হয়ে যাবে গ্রাম ভার, এটা হচ্ছে কিলোগ্রাম ভার। অভিকর্ষীয় এককটা কি, মানে কোনো বস্তু অভিকর্ষ ত্বরণের জন্য যে নিচের দিকে যে যাবে, একটা বস্তুকে আমি যদি ছেড়ে দিই তাহলে সেটা কি নিচের দিকে যাবে, তাহলে অভিকর্ষ ত্বরণ কিন্তু টানছে, তা সেটাই হচ্ছে অভিকর্ষীয় একক। যেমন একটা বস্তু আমি যদি ছেড়ে দিই তাহলে অভিকর্ষীয় একক হচ্ছে জি, এটাকে অভিকর্ষ ত্বরণ, তাহলে জি। তাহলে 1 গ্রাম ভার সমান কত হবে, 981 ডাইন হবে, এর একক হচ্ছে 981 ডাইন। আর এর কত হবে 9.81 নিউটন, এটা এসআই পদ্ধতিতে। এর মানগুলো কিন্তু আমাদের জেনে রেখে দিতে হবে। তাহলে এটা দুটো বলের একক পাওয়া গেল। এরপর আমরা চলে আসি, এবার আমরা করব যে ঘাত বল আর বলের ঘাতটা কি। এই দুটো জিনিস কিন্তু আলাদা। বলের ঘাত আর ঘাত বল এটা কি, তো বলের ঘাতটা কাকে বলে, যদি কোনো বল কিছু সময় ধরে ক্রিয়া করে, মানে সময়টাকে আমার কিন্তু লাগবে, যদি কোনো বল যদি কোনো বস্তুর উপর কিছু সময় ধরে ক্রিয়া করে, সেই দুটোর মানকে আমরা বলের ঘাত বলি। যেমন দেখো বল ছিল, এর সঙ্গে টি গুণ, তাহলে এটা হয়ে যাচ্ছে বলের ঘাত, মানে একটু সময় লাগবে, কিছু সময় ধরে ক্রিয়া করব, সেটা হচ্ছে বলের ঘাত। তাহলে এর দেখো, তাহলে বল মানে কি, বলের একক কি, যদি এসআই পদ্ধতিতে করি তাহলে লিখে নিতে পারবে যে বলের একক তো আমরা জানি নিউটন সেকেন্ড, এটা হলো বলের এসআই পদ্ধতিতে। সিজিএসে কি বলবে, ডাইন সেকেন্ড, এটা বলতে পারবে। তাহলে টিটা হচ্ছে সেকেন্ড, এবং এর যদি মাত্রা বের করি তাহলে কি হবে, বলের মাত্রা কি, এম এল T⁻², এটা আমরা বলের মাত্রা জেনেছিলাম, ml T⁻², বলের হচ্ছে মাত্রা, ইন্টু এর সঙ্গে আরেকটা টি দিয়ে দিলাম যেহেতু সময়টাকে টি, তাহলে কি হবে ml T⁻²। তাহলে ঘাত, বলের ঘাতের মাত্রা হচ্ছে এটা। ঘাত বলটা কি বলছে, যদি বৃহৎ মানের বল, খুব বল কিন্তু অল্প সময় ধরে ক্রিয়া করে, সময়টা কোনো একটা ফ্যাক্টর না,
তাহলে কি হচ্ছে, শুধু বলটাকে বলছে বৃহৎ মানের বল কোনো কিছুর উপর ক্রিয়া যদি করে কিছু সময়, কোনো সময় বলছে না, হালকা আর যদি ক্রিয়া করে সেটাকে বলছে ঘাত বল। যেমন তাহলে এর একক কী হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এর মাত্রা হবে, শুধু বলের যে মাত্রা সাধারণ সেটাকে বলবো ঘাত বল। যেমন ক্রিকেট খেলার সময় ক্রিকেটের বলটাকে যখন বল করে ব্যাট দিয়ে খুব জোরে কিন্তু মারা হয়, কারণ এখানে টাইমের কোনো ব্যাপার নেই, আসলে বলটা মারছে কতক্ষণ, সমস্ত 1 সেকেন্ডেরও কম দিয়ে কিন্তু চলে যাচ্ছে, এই জন্য টাইমটাকে ধরা হয় না, তাকে বলবো আমরা ঘাত বল। তাহলে বলের ঘাত আর ঘাত বল। এবার চলে আসবো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র সবাই জানি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়া, যত ক্রিয়া দেখেছ সব ক্রিয়ারই কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। একটা যদি প্লাস হয় সেটা কিন্তু মাইনাস হবে। আমি যদি এখানে দেওয়া হলে খুব জোরে মারি তাহলে কি হবে, এটাও কিন্তু উল্টো দিক আমাকে মারবে। তাহলে এটাই বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে যে প্রতিক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় গতিসূত্র খুব সোজা, এর উপর দিয়ে রকেট চলে, যে রকেটে জ্বালানি ভরে জ্বালানিটাকে পিছনে ছিদ্র দিয়ে বের করা হয়, বলে ছিদ্র দিয়ে চললে প্রচুর উপরে বিপরীত প্রতিক্রিয়ার জন্য কিন্তু এটা নিউটনের তৃতীয় গতিসূত্র কাজ দেয়। এটার প্রচুর এর মানে ব্যবহারটা প্রচুর নিউটনের তৃতীয় গতিসূত্র, কিন্তু সূত্রটা খুব ছোট, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এটা হয়ে যায়। এবার তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের যে সংরক্ষণ সূত্র আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, যে কোনো বস্তু কণার যে বল প্রয়োগের আগে যে ভরবেগ মোট ছিল আর বল প্রয়োগের পরেও যে মোট ভরবেগ থাকবে সেটা কিন্তু সমান থাকবে, এটাকে বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে ভরবেগ জিনিসটা কি আমরা আগে বললাম যে ভর আর বেগ, এটাকে বলছে দুটো মিশিয়ে কিন্তু ভর আর বেগ মিলিয়ে যে বস্তু যে গতি সৃষ্টি হবে সেটা হচ্ছে কিন্তু ভর বেগ বলা হয়। তাহলে ভর বেগের কিন্তু অসংখ্য ভুরি উদাহরণ আছে। ভর বেগটা মিলিয়ে কিন্তু ভর বেগের জন্য কিন্তু ভর যদি কমে যায় তাহলে বেগ কিন্তু বাড়তে পারে। ভর বেগের জন্য কিন্তু দেখবে একটা ট্রাকে যদি প্রচুর মাল বোঝাই থাকে, একটা ট্রাকে যদি মাল বোঝাই থাকে তাহলে ধরো এর ভরবেগটা ছিল আগে থেকেই কিছুটা ছিল, ভরবেগটা আগে থেকে ছিল, এ কিন্তু একটা বেগে চলছিল, ধরো সেম স্পিডটা ধরো স্পিডোমিটারে শো করছে 60, আর এইভাবে চলে যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে একটা গতি নিয়ে চলে যাচ্ছে। এবার দেখবে এখানে যদি একটা বালি ভরা থাকে, প্রচুর বালি থাকে এর ভিতরে, একটা যদি ফুটো কোনোভাবে হয়ে যায় তাহলে ফুটো দিয়ে কী হবে, বালিটা বেরোতে থাকবে, ঠিক আছে, বালিতে বেরোতে কী হবে, ফুটোতে, তাহলে এর ভরটা কিন্তু কমে যাচ্ছে, এর যে যতটা আগে যতটা ভর ছিল এখন কিন্তু ভরটা প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। তাহলে খালি হয়ে গেলে কী করবে, এর বস্তুতে বেগটা কিন্তু বেড়ে যাবে, কারণ যেহেতু এর ওজনটা কমে যাচ্ছে তাহলে বেগটা কিন্তু বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ভরবেগের একটা উদাহরণ। তো এইভাবে তোমরা কিন্তু উদাহরণগুলো করতে পারবে। আর একটা দেখবে বন্দুকের গুলি পিছন দিকে সরে কেন, বন্দুকের গুলি পিছন দিকে সরে যায় কেন। তাহলে দেখো প্রথমে আমি ধরলাম বন্দুকের গুলির ভর তো থাকবে একটা, ভর ধরো ছোট হাতের এম, আর বন্দুকের গুলির বেগ ছোট হাতের ভি, আর বন্দুকের বেগ ছিল বড় হাতের ভি, আর বন্দুকের ভর ছিল বড় হাতের এম। তাহলে ভর বেগটা কত হবে, বন্দুকের গুলির, যখন বন্দুক স্থির অবস্থায় ছিল, ধরো বন্দুকটা আমার স্থির অবস্থায় ছিল, তাহলে বন্দুকের গুলির ভর বেগ এবং বন্দুকের ভরবেগ দুটো কিন্তু 0 ছিল, মানে কোনো কিছু হয়নি। এবার যখন বন্দুকটা গুলি আমি ছুড়ে দেবো তখন কী হবে, বন্দুকেরও বেগ থাকবে ভরবেগ এবং বন্দুকের গুলিরও ভরবেগ
দুটো কিন্তু সমষ্টি আমরা করে নিচ্ছি। তাহলে ওতে গুলি ছড়ার পর দুটোর ভরবেগ কী হয়ে যাবে, একটা mv প্লাস mv, এটা কিন্তু হবে। তাহলে গুলি ছোড়ার পরে মোট ভরবেগ কত হলো, মোট ভরবেগ এটা হবে। তাহলে বন্দুকের যে গুলি ছোড়ার পরে মোট ভরবেগ আর আগে যে ভরবেগ ছিল দুটো সমান হবে, হবে তো, কারণ আমরা আগে বলেছিলাম যে দুটো ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু সব কিছুতে কিন্তু প্রযোজ্য হবে। তাহলে আগের তো ছিল 0, তাহলে এটা সমান কি লিখতে পারি, বা অতএব লিখতে পারি ছোট হাতের mv প্লাস বড় হাতের mv সমান হচ্ছে 0। তাহলে বা এটা mv সমান হচ্ছে মাইনাস m ছোট হাতের v, বা v বড় হাতের v সমান মাইনাস mv বাই m। তাহলে দেখো বড় বেগ, বন্দুকের বেগটা এটা মাইনাস হচ্ছে, মাইনাস কেন, যে বেগটা পিছন দিকে সরে যাচ্ছে। আমি যখন বন্দুকের গুলি চালাবো তাহলে বন্দুকটা পিছন দিকে সরে আসছে কেন, তাহলে এর উত্তর কিন্তু এইভাবে তোমরা দিতে পারবে যে এই যে ভি আসছে সেটা হচ্ছে, এবার দেখে নাও, এই যে আছে mv সমান মাইনাস mv, বা ভি সমান হচ্ছে মাইনাস mv বাই বড় হাতের m। তাহলে ওই জন্য বন্দুকের মাইনাস হচ্ছে কেন, পিছন দিকে সরে আসে। এই যদি আমি বন্দুকের গুলির সামনে যাই তাহলে বন্দুকটা পিছন দিকে সরে আসবে, এই জন্য কিন্তু সরে আসে। তাহলে আর কিছু যদি সমস্যা থাকে এই চ্যাপ্টার থেকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো, কমেন্টে লিখতে পারো যে এই ব্যাপারটা আরও বোঝাতে ভালো হয়। তাহলে আমি যতদূর চেষ্টা করলাম সব কিছু আমার চ্যাপ্টারটা শেষ করে দিলাম। এরপরে অঙ্কগুলো যেগুলো আছে অঙ্কগুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার প্র্যাকটিস করব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, অবশ্যই থেকো, আর ভালো করে পড়াশোনা করো। আর অবশ্যই আমি কথা দিলাম আমাদের চ্যানেল ফলো করলে তোমাদের মাধ্যমিকে বা ক্লাস 9 বা মাধ্যমিক 10 যা আছে সব কিন্তু বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লাস 11-12-এও কিন্তু অনেক সাহায্য পাবে। তো আজকে আসি, ধন্যবাদ।